আচ্ছা, এটাই কি লাস্ট টপিক ছিল মনে হয়? দেখো তো একটু, নাকি এটা কি তোমাদের দেখাচ্ছিলাম কিনা। হ্যাঁ ভাই, এটা ছিল সি পর্যন্ত। আচ্ছা, এটা খুব সিম্পল একটা ম্যাথ, জাস্ট একটু দেখে নাও। এখানে ট্রিকি পার্ট, এখানে কিন্তু মলিকুলার মাস কেজিতে এক্সপ্রেস সবকিছু এসআই ইউনিট যেহেতু, সো 3 RT/mA মলিকুলার মাসটা কেজিতে রাখতে হবে, দ্যাটস ইট। আর বাকি কোনো প্রবলেম নাই। 3 আর 27 ডিগ্রি বলছিল, তাই টি এর ভ্যালু 300। আর অক্সিজেন যেহেতু, তাই ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 32 গ্রাম, তারপরে কেজিতে এক্সপ্রেস করে থাকি। ঠিক আছে, তোমরা এই ম্যাথটা একটু চেষ্টা করে দেখবা। কত কেলভিন টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইডের আরএমএস মান, ভেলোসিটি মান সি, সি মানে অ্যাকচুয়ালি সি আরএমএস, এটাকে শুধু সি দিয়ে লেখে আর কি। আরএমএস বেগ 293 কেলভিনে NH3 এর আরএমএস এর সমান হবে। এই ম্যাথটা একটু তোমরা ট্রাই করে দেখো। এটা আগের দিন করাই নাই তো না? না ভাইয়া। এই ম্যাথটা একটু ট্রাই করে দেখো। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস ক্যালকুলেশন আসতেছে, সেটা হচ্ছে কোন একটা জায়গার টোটাল যে কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি অ্যামাউন্ট হচ্ছে 3 PV/2। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা আসছে আসলে এই জায়গা থেকেই, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ইকুয়েশনটা আসছে। আমরা প্রুফে যাব না ডেফিনেটলি, কিন্তু সেখান থেকে এটা আসে হচ্ছে কোন একটা গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে 3 PV/2। আচ্ছা, এটা দেখাই একটু কিভাবে আসছে, খুব একটা জটিল হিসাব যে তা না। আমরা তো এটা দেখছিলাম যে পিভি ইকুয়াল টু 1/3 mNc², এটা দেখছিলাম না? আচ্ছা, এই এম এর মানে কি বলছিলাম আমরা, কিভাবে ডাব্লিউ হয়? এম হচ্ছে কতগুলো, এম হচ্ছে একটা মলিকুলার ম্যাস, আর ক্যাপিটাল এম হচ্ছে কতগুলো মলিকুল। তার মানে এটাই তো ওই জায়গায় অবস্থিত টোটাল গ্যাসের ম্যাস বলতে পারি, তাই না? So PV equal to 1/3 WC²। একটা কথা বলতো, আমরা তো জানি ½ mv² ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। এই কেসে তো সেটা ½ W², তাই না? এখানে আমি দেখতে পাচ্ছি 1/3 WC², তাহলে তো একটু প্রবলেম হয়ে গেল। তো আমি ½ W² 1/3 কে এভাবে লিখলাম, 2/3 into half W² equal to PV। এটা লেখা যায় না? সো পরের লাইন আমি লিখে দিলাম PV equal to 2/3 into EK, অথবা EK equal to 3/2 PV। তো সেখান থেকে আসলো মোট গতিশক্তি ইকুয়াল টু 3/2 PV। এখন এটা যে কিভাবে আসলো এই 4-5টা লাইন, এটা কিন্তু মনে রাখার দরকার নেই, বাট এখানে যে একটা ওয়ার্ড লিখে দেওয়া গ্যাসের গতি তত্ত্বের সমীকরণ থেকে, মানে আমরা যেটা শিখে আসছিলাম PV equal to 1/3 mNc², বললো যে সেখান থেকে গতিশক্তির হিসাব যদি মাথায় কোশ্চেন আসে, সেখান থেকে তো এটা আসলো না, এই জন্য দেখাইলাম আর কি। বাট কিভাবে আসছে এটা তোমাদের মনে রাখার দরকার নাই, তোমরা জাস্ট এই লাইনটা মনে রাখো, টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3 PV/2। আর PV ইকুয়াল টু যেহেতু nRT, সো এটাকে আমরা 3 nRT/2 বলতে পারি। এমনি এটা বুঝছো তো, তাই না, কিভাবে আসলো জিনিসটা? আচ্ছা, এরপর সিম্পল জাস্ট একটা
ম্যাথ একটা জাস্ট ম্যাথটা একটু দেখে যাও, জাস্ট না করলেও চলবে, দেখে যাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। ভাইয়া এই ফর্মুলাটা ছিল টোটাল কাইনেটিক এনার্জি, আর এখানে তো চাইলেও গড় গতিশক্তি, তাহলে দুইটা সেম হবে। হ্যাঁ মানে পুরো টোটাল বলতে এখানে টোটাল আর অ্যাভারেজ আসলে মোটামুটি এখানে সেম জিনিসটাই মিন করে। এখানে অন অ্যাভারেজ এখানে কতটুকু শক্তি প্রেজেন্ট আছে, এটা সেম জিনিসটাই মিন করে। জি ভাইয়া বুঝছি। ছিলাম তাই না? এগুলো তো দেখছি আগে। আচ্ছা আমরা 4 নম্বরে চলে আসি। এই ম্যাথটা একটু দেখো। আচ্ছা এটা ট্রাই করে দেখো, এটা করা যায় কি। পি এর ভ্যালু কত? 9 9 9 9 0। এখান থেকে এম এর মান বের করে পরের লাইনে 101 308। সো এই দুই লাইনেও ম্যাথ করে ফেলা যেতে পারে যেভাবে সুবিধা আর কি। দুইটা আলটিমেটলি সেম জিনিসই বোঝায়। এভাবে কি কেউ করছো? তোমার কাছে ঠিক আছে, অলরাইট। এটা বুঝতো তাই না, এখানে কি করলাম? ভাই এটা আবার বলবেন? হ্যাঁ আমরা ফার্স্টে অ্যাপ্লাই করলাম পিভি ইকুয়াল টু এনআরটি। সো এই পিটা এখানে লিখলাম, দেন ভি লিখলাম, এন এর ভ্যালু কি ডব্লিউ বাই এম। সো এখানে আমার কাছে ডব্লিউ দিয়ে দেওয়া, ডব্লিউ বাই এম লিখলাম, আর লিখলাম, টি লিখলাম। সেখান থেকে গ্যাসটার মলিকুলার মাস পেয়ে গেলাম। এর পরের স্টেজে আবার পি ভি এন এর ভ্যালু আবার ডব্লিউ বাই এম। এখানে আমি এমটা জানি, যেহেতু এখান থেকে বসাবো, ডব্লিউ এর ভ্যালুটা বের করতে চাই, আর টি। বুঝতে পারছো? জি ভাই। এই কোয়েশ্চেনটা মূলত রিলেটেড টু ডালটনের পার্শিয়াল প্রেশারের ল, সর্ট অফ। নেক্সট ট্রাই করে দেখো। হ্যাঁ ঠিক আছে, বাকিদের আনসার আসলে বলি আমাকে। না চাই, টেম্পারেচার কি দিয়ে দেওয়া আছে? টেম্পারেচার দিয়ে দেওয়া, তাহলে ঠিক আছে, তাহলে আপনি করতে হবে। কোনটা? হ্যাঁ ভাই PA equals to PA by VA divided by VA by V plus VB. আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এই পার্টটা হচ্ছে বয়েলের ল, এটা নিয়ে কোনো এখানে এখানে তো এই যে লেফট সাইডে যেটা, হ্যাঁ এখানে যে লেখা আছে equals to PA VA divided by VA plus VB, তবে এখানে তো PA PA কাটা চলে যায়। ও না, আচ্ছা এটা হচ্ছে স্মল পিএ, এটা হচ্ছে দুইটাকে কানেক্ট করার পরে তার পার্শিয়াল প্রেশার। স্মল পিএটা হচ্ছে যখন আমি দুইটাকে কানেক্ট করলাম তার পরের পার্শিয়াল প্রেশারটা। আর ক্যাপিটাল পিএ ছিল আমি তাদেরকে কানেক্ট করার আগে, যখন এটাকে আটকায় রাখছি তখন তার এই ক্যাপিটাল পি এর ভ্যালু হচ্ছে 50, যেটা আগে ছিল। আর স্মল পি হচ্ছে যখন তাদেরকে কানেক্ট করলাম তারপর এর পার্শিয়াল প্রেশার কত। স্মল পিবি মানে হচ্ছে কানেক্ট করার পর তার পার্শিয়াল প্রেশার কত, আর ক্যাপিটাল ছিল আগে কত ছিল। আসলে পার্শিয়াল প্রেশার কিন্তু সাপোজ একটা কন্টেইনার এরকম ছিল,
এরকম ছিল, হ্যাঁ। একটা বড় কন্টেইনারে আমি রাখলাম তাকে, এখানে আরো কিছু গ্যাস আছে মনে কর, আরো বি সি ডি প্রেজেন্ট। এর মধ্যে আমি পি এ কে মিক্স করলাম। আমি পি এ কে মিক্স করার পর পি এর যে পার্শিয়াল প্রেসার পাবো, এটাকে স্মল এফ এ লিখলাম। এই এফ এ মানে কি আসলে, যে পুরা কন্টেইনারে শুধু যদি এ গ্যাসটা থাকতো তাহলে সে যে প্রেসারটা ফিল করতো সেটাকে এ এর পার্শিয়াল প্রেসার বলা হবে এই কন্টেইনারে। এ তো ছিল আগে ছোট একটা কন্টেইনারে, ভালো কথা। এখন আমি তাকে বড় কন্টেইনারে মিক্স করলাম যেখানে আরো কিছু গ্যাস প্রেজেন্ট। আমি ওগুলার চিন্তা বাদ দিয়ে দিব, আমি চিন্তা করব এই পুরা বড় কন্টেইনারে শুধুমাত্র এ গ্যাসটা প্রেজেন্ট। তাহলে এ গ্যাসটা যে প্রেসারটা দিত সেটাকে আমি এ এর পার্শিয়াল প্রেসার বলতেছি। এটা কি বুঝতে পারছো? এই কেসটাতে, এই কেসে এ এর ইনিশিয়াল ছিল P1 ইকুয়াল টু 50, V1 ইকুয়াল টু ছিল 8। এখন আমি P2টা বের করতে চাচ্ছি, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এ। তার মানে কি, পুরা জায়গাতে যদি শুধু এ থাকতো তাহলে সে কতটুকু চাপ দিত। তার মানে কি, আমার এখানে V2 হিসেবে কি পুরা জায়গাটার ভলিউম নিতে হবে, তাই এখানে V2 হিসেবে VA প্লাস VB লেখা হয়েছে। তাই ইকুয়েশনটা এমন আসছে, এই যে 50 into 8 equal to A এর পার্শিয়াল প্রেসার ইনটু টোটাল ভলিউম, যেটা V1 প্লাস V2 মানে 814। এই হচ্ছে কাহিনী আর কি। কারণ আমার দুইটা লাইন যদি লিখতে চাই, লাইনগুলো এভাবে রাখা উচিত, 50 into 8 equal to partial pressure of A into total volume 814। এটা একটা লাইন। সেকেন্ড লাইনটা হচ্ছে 6 into মানে বি গ্যাসের জন্য 6 into 80 equal to partial pressure of B। এখান থেকে এফ এফ বি পাবো, দেন যোগ করে দিই। এই দুইটা লাইন কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝছি, এটা আর করবো না এখন। আচ্ছা, এটা জাস্ট একবার দেখে নাও তাহলেই হবে, ইজি আছে। প্রবলেম গুলো দেখতেছি মূলত এই ম্যাথটা হচ্ছে গ্রাহামের ল অ্যাপ্লাই করে করতে হবে। এটা তোমরা ট্রাই করে দেখো। গ্রাহামের ল তো লিখছিলাই, ওটা অ্যাপ্লাই করে ট্রান্সফারটা করো। হ্যাঁ, আমি তো এখানে মনে করছিলাম যে V2 ইকুয়াল টু 1/5 অফ V1 হবে, যেহেতু বেগে ব্যাপিত হয়। V2, হ্যাঁ ভাই, এখানে ভেলোসিটি বোঝাচ্ছে না, যেহেতু এত গুণ ও বেগে ব্যাপিত আচ্ছা, হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। না, বেগ মানে ব্যাপিত হওয়ার কেসে যখন বেগ বলা হয় মানে এত টাইমস আর কি, তার ব্যাপনের হার এত বেশি। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, এত বেগে হওয়া মানে কি আসলে, ধরো সেম ভলিউম কভার করতে হাইড্রোজেনের যদি 5 সেকেন্ড লাগে, হাইড্রোজেনের যদি 5 সেকেন্ড লাগে, তাহলে ওই গ্যাসটার এক্স গ্যাসটার 1 সেকেন্ড লাগবে, তাই না? জি ভাইয়া। তো তুমি যদি সেখান থেকে ক্যালকুলেট করো RH2/RX, তো আর এর মেইন ফর্মুলা আমরা কি বলছিলাম, V/T দিয়ে লিখতেছি। তার মানে এটা কি হয়ে যাবে আসলে, TH2/TX। তার মানে আসলে ইকুয়াল টু 5 হয়ে যায় না? হ্যাঁ ভাইয়া। সেখান থেকে আর কি বাকি। সবাই এটা বুঝছো কিনা একটু দেখো তো। আচ্ছা, তুমি এমনি পরে ভি দিয়ে কি করছো? হ্যাঁ, আমি ভলিউমের ভিটাকে ভেলোসিটি দিয়ে মনে করছিলাম, পরে গিয়ে মনে পড়লো যে অন্যটা এটা। ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এটা এতক্ষণ আসলে এগুলার ম্যাথ দেখতেছিলাম কিছু, 1 আর 2 নাম্বার থেকে কমপ্লিট করলাম। এগুলা গতিত্ব সমীকরণ থেকে গতিশক্তি হিসাবে করলাম, ঠিক আছে।
এখন আমরা 3 নাম্বার পয়েন্টে চলে আসতেছি, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য নির্ণয় করা। আচ্ছা, আদর্শ গ্যাস কাকে বলা হয়? যারা হচ্ছে সহজ কথা বয়লার চার্লস এর ফর্মুলা মেনে চলে, যারা হচ্ছে যে কোনো টেম্পারেচার অথবা যে কোনো ভলিউমে বয়লার চার্লস এর, গ্যাসের গতীয় সূত্র তো অনেকগুলা, ইউজুয়ালি বয়লার চার্লস এর কথাই বলা হয়। তো যারা বয়লার চার্লস এর কথা মেনে চলে তাদেরকে আইডিয়াল গ্যাস বলে। তো বয়লার কথা মেনে চলার কথা মানে কি? প্রেসার আমি যতই বাড়াই বা কমাই, পিভি লাইনটা অলওয়েজই এক্স অক্ষের প্যারালাল থাকবে। এটাই তো বয়লার ল বলতেছিল, তাই না? অথবা ভলিউমকে আমি যত বাড়াই বা কমাই, পিভিটা এক্স অক্ষের প্যারালাল থাকবে। এটাই তো বয়লার মেইন স্টেটমেন্ট ছিল, তাই না? জি ভাইয়া। সো আদর্শ গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট, এটা একটা থিওরিটিক্যাল আইডিয়া, মানে রিয়েল লাইফে এক্সিস্ট করে না, যার ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা যেটা দেখে আসছি বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর কম্বাইন্ড ফর্ম, এবং আইডিয়াল গ্যাস হচ্ছে এই ইকুয়েশন গুলাকে ফলো করে, মানে পিভি ইকুয়াল টু এনআরটি কে ফলো করে। আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। প্রেসার ভলিউম চেঞ্জ করলেও এদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। এই পয়েন্টটা মনে হয় আমরা এক্সপ্লেন করছিলাম, তাই না? যে একটা কন্টেইনার, সেখানে অনেকগুলো মলিকিউল, আমরা ধরে নিই এই মলিকিউল গুলোর আয়তন খুবই কম, 0 ধরে নিই। ফাঁকা পুরা কন্টেইনারের ভলিউমটাকেই আমরা ফাঁকা স্পেস হিসেবে কাউন্ট করে নিই। এটা বলছিলাম না? জি ভাইয়া। দেন তার প্রেসারের ভ্যালু হচ্ছে আইডিয়াল গ্যাসের চেয়ে বেশি। তাদের মধ্যে যে কলিশন হয়, কলিশন গুলো হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক কি জিনিস সেটা আমরা নিউটনের মেকানিক্সে পড়ছিলাম, তাই না? যে যদি কলিশনের পর কাইনেটিক এনার্জি বিফোর এন্ড আফটার কলিশন সমান থাকে, তখন আমরা তাকে ইলাস্টিক কলিশন বলি। আচ্ছা, দেন আদর্শ গ্যাসের এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, সংকোচনশীল গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ইকুয়াল টু 1। এটা নিয়ে আমরা একটু পর ডিটেইলসে আলোচনা করব, ম্যাথমেটিক্যালি এটা নিয়ে আলোচনা করব, এটা আপাতত স্কিপ করতেছি। আর এই দুইটা পয়েন্ট মনে হয় বুঝতে পারতেছো, একবার রিডিং করে দেখো তো, সবগুলো একবার রিডিং করে দেখো। যদি কোনো পয়েন্ট না বুঝো এক্সেপ্ট দিস, তাহলে আমাকে বলো। কোনো ওয়ার্ড যদি না বুঝো বা কোনো পয়েন্ট কি বলছো যদি না বুঝো। এই জিনিসটাই ভালো একটা গ্রাফ। এখানে এক্স অক্ষে পি, ওয়াই এক্সিসে পিভি, তার মানে এটা তোমরা বুঝতেই পারতেছো যে আইডিয়াল গ্যাস পাওয়া উচিত এই লাইনটা। এটা আইডিয়াল গ্যাসের লাইন হওয়া উচিত, তাই না? যে কোনো আইডিয়াল গ্যাস এই লাইনটা ফলো করা উচিত। কিন্তু রিয়েল গ্যাস গুলা এই লাইনটা ফলো করে না। রিয়েল গ্যাস হচ্ছে এরকম বাঁকা তারা ভাবে চলে যায়, এরকম যায়, এরকম যায়, এরকম ভাবে চলে যায়। তো এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের পার্থক্য। তার মানে আইডিয়াল গ্যাস তুমি প্রেসার চেঞ্জ করলো, পিভি চেঞ্জ হবে না। বাট রিয়েল লাইফে আসলে এসব কিছু এক্সিস্ট করে না। তুমি প্রেসার যত চেঞ্জ করতে থাকবা, পিভি এর ভ্যালু রিয়েল গ্যাসের কেসে চেঞ্জ হইতে থাকবে। এবং এখানে যে কিছু গ্যাসের এক্সাম্পল দিচ্ছে, কার্বন মনোক্সাইডের গ্রাফ কিরকম, মিথেনের গ্রাফ কিরকম, হাইড্রোজেনের গ্রাফ কিরকম, হিলিয়ামের গ্রাফ কিরকম। ঠিক আছে, গ্রাফটা ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসলাম রিয়েল গ্যাসের যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা আগের গুলোর সাথে মিলায় পড়লে ভালো হবে। আগেরটা ছিল থিওরিটিক্যাল ধারণা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, রিয়েল লাইফে এক্সিস্ট করে। আগেরটা আমরা বলতেছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি, মানে বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রো ফলো করে এই রিয়েল গ্যাস। আমরা গ্যাসকে নরমালি দুইটা ভাগে ভাগ করি, আইডিয়াল আর রিয়েল। এগুলো হচ্ছে রিয়েল পড়তেছি, রিয়েল গ্যাস এগুলা মেনে চলে না। আচ্ছা, আমরা বলছিলাম আইডিয়াল গ্যাসের কেসে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। বাট এইখানে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচার না, টেম্পারেচার ও অন্যান্য ফ্যাক্টর দ্বারাও ইনফ্লুয়েন্সড হয়। এইটা হচ্ছে একটা ভালো জিনিস। এই ইকুয়েশনে আমরা আসবো। এই ইকুয়েশনে আসার আগে আমরা আরো কিছু জিনিস দেখবো, এটাতে আমরা একটু পরে আসতেছি। এটা দেখো,
রিয়েল গ্যাসের কেসে অণুর আয়তন পাত্রের তুলনায় নগণ্য, কিন্তু তাদের আয়তনকে আমরা ক্যালকুলেশনের মধ্যে রাখি। যেমন আগের কেসে বলতেছিলাম কি যে এই যে অণুগুলা সেগুলার মোট আয়তন আসলে শূন্য, পুরা পাত্রটার আয়তনই আমরা ফাঁকা জায়গা হিসেবে ধরে নেই। বাট রিয়েল গ্যাসের জন্য আমরা পুরা পাত্রটাকে ফাঁকা জায়গা হিসেবে ধরে রাখি না, আমরা এই পুরা পাত্রের আয়তন থেকে অণুগুলার আয়তন মাইনাস করে অ্যাকচুয়ালি যতটুকু ফাঁকা সেটাকেই ফাঁকা জায়গা হিসেবে ধরে রাখি। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। তো সেইটার জন্য এখানে ভি মাইনাস এন বি আসে, যেটাতে আমরা একটু পরে আসতেছি। দেন হচ্ছে এখানে বাস্তব গ্যাসের কলিশন ইলাস্টিক হয় না, আমরা দেখছিলাম আইডিয়াল গ্যাসের কলিশন গুলো ইলাস্টিক হয়, এটা ইলাস্টিক হয় না। এটা হচ্ছে রিয়েল গ্যাসের ইন্টারনাল এনার্জি ভলিউমের উপরও ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই আমি যখন এভাবে লিখি ডিই বাই ডিভি, এটা মানে কি বোঝায়? ভলিউমের সাথে সাথে কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়ার ভ্যালু, তাই না? আমি কারণ ই কে না দেই, ইউ দেই, ইন্টারনাল এনার্জি। এই ডিই বাই ডিভি দিয়ে কি বোঝাচ্ছে? ভলিউমের রেসপেক্টে ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হচ্ছে এটা বোঝাচ্ছে না? জি ভাইয়া। এখন আমরা আইডিয়াল গ্যাসে কি দেখছিলাম যে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তার মানে আইডিয়াল গ্যাসের জন্য কি এটার ভ্যালু জিরো হওয়া উচিত না, যেহেতু ভলিউমের উপর সে একদমই ডিপেন্ড করতেছে না। জি ভাইয়া। কিন্তু রিয়েল লাইফে আমরা আগেই বলছি শুধুমাত্র টেম্পারেচার না, টেম্পারেচারের পাশাপাশি অন্যান্য অবস্থা দিলেও সে ইনফ্লুয়েন্সড। দ্যাটস ওয়াই এই ভ্যালুটা জিরো হয় না। তার মানে রিয়েল গ্যাসের ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচার না, ভলিউমের উপরও ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, দেন হচ্ছে বাস্তব গ্যাসের চাপের মান আদর্শ গ্যাস অপেক্ষা কম হয়, তার প্রেসার কম হয়, তার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি ম্যাথমেটিক্সে। আর যখন রিয়েল গ্যাস অনেক লো প্রেসারে থাকে আর অনেক হাই টেম্পারেচারে থাকে, অনেক লো প্রেসার আর অনেক হাই টেম্পারেচার, তখন তারা অলমোস্ট আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। পারফেক্টলি করে না, অলমোস্ট আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। তো এইগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট এমসিকিউ এর জন্য লাগতে পারে আর কি, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ রিয়েল গ্যাস। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটাতে আসবো একটু পরে। এখন আমরা জানি কি, এই একটা জিনিস দেখো, আমরা দেখছিলাম যে রিয়েল গ্যাসে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ছিল পিভি ইকুয়াল টু এনআরটি। আইডিয়াল গ্যাসের এটা ছিল আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। রিয়েল গ্যাসে এসে একটু ঝামেলা দেখলাম, এনআরটি এর মতোই প্রেজেন্ট, বাট পি এর জায়গায় কিছু একটা যোগ হয়ে গেছে সাথে, আর ভি এর জায়গায় কিছু একটা বিয়োগ হয়ে গেল। এইগুলার কারণটা হচ্ছে এখন অ্যানালাইসিস করব। তার মানে আমরা দুইটা ইকুয়েশন যদি লিখি, PV equal to nRT, আলাদা করে আর P plus n square A by B, V minus NB equal to nRT। প্রথমটা হচ্ছে আইডিয়াল গ্যাস, যেটা অলরেডি আমরা জানি। সেকেন্ডটা হচ্ছে রিয়েল গ্যাস। আইডিয়াল থেকে ঠিক কি কি কারণে এটা রিয়েল গ্যাসে আসলো, ইকুয়েশনটা রিয়েল গ্যাসে কেন চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে এখন আমরা ডিসকাস করব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আইডিয়াল গ্যাসে আমরা কিছু অ্যাজাম্পশন ক্রিয়েট করি। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে কন্টেইনারের তুলনায় গ্যাস মলিকুলার আয়তন জিরো, নেগলিজিবল। সেকেন্ড যে অ্যাজাম্পশনটা, আমরা আইডিয়াল গ্যাসের কেসে ধরে নেই যে ওই মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স থাকে না। আমরা ধরে নেই এই যে গ্যাসিয়াস মলিকুলগুলো, আমরা জানি যে গ্যাসে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম, বাট একদম থাকেই না যে তা তো না, কিছু হইলেও থাকে। আইডিয়ালের কেসে ধরে নেওয়া হয় এটা একদমই নাই। এই দুটা হচ্ছে আইডিয়াল গ্যাসের অ্যাজাম্পশন, যেটা পারফেক্টলি কারেক্ট না, মানে 100% কারেক্ট। আচ্ছা, তাহলে এটা থেকে বিচ্যুত হওয়ার জন্য কি হয়?
এখন তোমরা এই দুইটা লাইন একটু রিডিং করে দেখো বোঝা যাচ্ছে কিনা, জাস্ট এই দুইটা লাইন। ভাইয়া 1 নাম্বার পয়েন্ট একটু আবার বলবেন? হ্যাঁ, 1 নাম্বার পয়েন্টে আমরা ধরে নেই সাপোজ এটা হচ্ছে একটা বিশাল পাত্র, এখানে কিছু মলিকিউল আছে, গ্যাস মলিকিউল, তাদের ভলিউম মনে করো 0.01 আর এটা হচ্ছে 10। তার মানে কি পাত্রের আয়তনের তুলনায় এই মলিকিউল গুলার আয়তন অনেক কম না? জি ভাইয়া। আমি ধরে নিতে পারি পুরো পাত্রটাই ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা হিসেবে পুরো পাত্রটাই প্রেজেন্ট। তো এটা আমি ধরে নিতে পারি, আইডিয়াল গ্যাসে ধরে নেওয়া হয় পুরো 10 লিটারই ফাঁকা জায়গা পুরাপুরি। বাট ইন রিয়েল লাইফ তো পুরোটুকু ফাঁকা জায়গা না, এখানে ফাঁকা জায়গা কতটুকু? 10 - 0.01 না? জি ভাইয়া। সো আইডিয়াল গ্যাসের কেসে ধরে নেওয়া হয় পুরোটাই ফাঁকা জায়গা, মানে পাত্রের আয়তনের তুলনায় এই 10 লিটারের তুলনায় প্রতিটি গ্যাস আয়তন তার মানে 0.01 লিটার নেগলিজিবল, আমি 0 ধরতে পারি। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসে ধরে নেওয়া হয়, বাট রিয়েল লাইফে সেটা করা হয় না। রিয়েল গ্যাস এই জন্যই আইডিয়াল ল ফলো করে না। জি ভাইয়া বুঝছি। পুরো পেজটা রিডিং করা হলে আমাকে ভাইয়া নিচের দুইটা পয়েন্ট একটু বলে দিবেন, অনেক বেশি বাংলা লেখা তো কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, so এইখানে এই দুইটা ল তো বুঝছো, এখানে দুইটা কি বলতেছে এটা তো বুঝছো তাই না? হ্যাঁ ভাইয়া। এদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই। আচ্ছা, কিন্তু এই আইডিয়াল গ্যাসের দুইটা পস্টুলেট রিয়েল গ্যাস ফলো করে না। কেন ফলো করে না? ফার্স্ট কথা, যে রিয়েল গ্যাসের কেসেও মলিকিউল গুলার ভলিউম কন্টেনারের তুলনায় নেগলিজিবল, ট্রু, মানে এই মলিকিউল গুলার ভলিউম অলওয়েজই কন্টেনারের তুলনায় নেগলিজিবল হবেই। কিন্তু এই যে মলিকিউল গুলা তারা যে এটা কিভাবে বলা যায়, তারা যে একজন আরেকজনকে রিপালস করবে, এই রিপালস করার জন্য বিকর্ষণ ক্ষেত্রের আয়তন, তার মানে হচ্ছে যতটুকু জায়গা জুড়ে তারা রিপালস করতেছে তার যে ভলিউম সেটা কিন্তু নগণ্য না। তার মানে এই যে ইফেক্টটা আমরা আইডিয়াল গ্যাসের কেসে চিন্তা করে নিছিলাম সেটা কিন্তু আর রিয়েল গ্যাসে আমরা খাটাচ্ছি না। আমরা রিয়েল গ্যাসে বলতেছি যে এই মলিকিউল গুলা পরস্পর একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, এটা একটা ফ্যাক্ট, এবং তারা একজন আরেকজনের কাছে আসে, তারা একসাথে অনেকজন থাকতে পারে, এন্ড তাদের ভলিউমকে আমরা নেগলেক্ট করতেছি না। তার মানে আলটিমেটলি যে ফাঁকা জায়গার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। আমরা আগে ফাঁকা জায়গা ধরে নিচ্ছিলাম যদি ভি হয়, এখন ফাঁকা জায়গাটা কি কিছু পরিমাণে কমে যাচ্ছে। এই কথাটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে আলটিমেটলি আমরা আইডিয়াল গ্যাস যে ফাঁকা জায়গাটা ধরে রাখি ফ্রি স্পেস, রিয়েল গ্যাসের কেসে এই ফ্রি স্পেসটা ধরা হয় না, এবং এই যে এক্সট্রা স্পেসটা এটাকে আমরা ইকুয়েশনে বি দিয়ে ডিনোট করি। জি ভাইয়া। এবং আরেকটা কথা, আমরা আইডিয়াল গ্যাসের কেসে ধরে নেই কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না। কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি না থাকে তুমি কিন্তু জীবনে কোনো গ্যাসকে লিকুইড বানাতেই পারবা। তো এখানে অ্যাকচুয়ালি রিয়েল গ্যাসকে লিকুইডে কনভার্ট করা যায়, মানে বাষ্পকে পানিতে কনভার্ট করা যায়, দ্যাটস বিকজ এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এক্সিস্ট করে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে ভলিউমের কারেকশন। প্রথমটা হচ্ছে ভলিউমের কারেকশন, এন্ড সেকেন্ডলি বললো যে আইডিয়াল অবস্থায় এই যে প্রেসার গুলা দেওয়া হয় রিয়েল গ্যাসের কেসে সেই ভ্যালুটা একটু কম হবে। এখন এটার ম্যাথমেটিক্যাল কারেকশন এখন আমরা এটা একটু কারেকশন করার চেষ্টা করি যে আমরা আইডিয়াল গ্যাসের অবস্থা দেখলাম আর রিয়েল গ্যাসের অবস্থা দেখলাম। এখন নর্মাল অবস্থায় একটা নর্মাল স্টেটে রিয়েল লাইফে গ্যাস মলিকিউল গুলো এভাবে থাকে তাই না? এই যে লাল নীল মলিকিউল তারা হচ্ছে এভাবে। আচ্ছা, আজানটা শেষ হলে আমরা কন্টিনিউ করব। আমরা রিয়েল গ্যাসে একটা লাইন লিখছিলাম, দেখো অনেক লো প্রেসারে আর হাই টেম্পারেচারে তারা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। এই কাজটা আসলে সে কেন করে এটা এক্সপ্লেন করবো এখন কিভাবে করে। সো এটা হচ্ছে বাম পাশে যেটা, এটা হচ্ছে নর্মাল লাইফে গ্যাস গুলো এই অবস্থা থাকে, ছড়ানো ছিটানো থাকে, কোনো প্রবলেম নেই।
এখন তুমি যখন তার টেম্পারেচার অনেক কমাই দিবা, তার মানে কি তার মোবিলিটি অনেক কমে যাবে না? জি ভাইয়া। এবং তুমি যখন তাকে অনেক প্রেসারে রাখবা, লো টেম্পারেচার এন্ড হাই প্রেসারে রাখলে কি সে স্কুইজড হয়ে একটা জায়গায় চলে আসবে না? মানে মোটামুটি এরকম একটা অ্যাজিউম করতে পারি, যখন আমি তাকে এক্সট্রিম লো টেম্পারেচার এবং এক্সট্রিম হাই প্রেসারে রাখবো, তখন সে এরকম একটা অবস্থায় চলে আসবে। এরকম একটা অ্যাজাম্পশন করা যায় না? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে সুবিধাটা কি একটু দেখি। সো আমরা বেশিরভাগ বইতে যেভাবে লেখা যায়, লাস্টের কথাটা এটা আবার বলবেন, মানে এর আগের ফিগারে কি কথা, এই যে আচ্ছা হ্যাঁ, আগে আমরা এখানে একটা কথা দেখছিলাম যে লো প্রেসার এন্ড হাই টেম্পারেচারে রিয়েল গ্যাস গুলাও আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। তো আমি দেখতেছি যে একটা আসলে লো টেম্পারেচার আর হাই প্রেসারে তার অবস্থাটা কিরকম হয় সেটা দেখতেছি। যখন তার টেম্পারেচার আমি অনেক কমাই দিই, তার মানে তার মোবিলিটি কমে গেল, আমি তাকে এক জায়গায় ছোটাছুটি কমে যাবে খুব স্বাভাবিকভাবে, সে আর মুভ করতে চাবে না খুব একটা। এবং যখন তাকে হাই প্রেসারে রাখবো, সে একটা জায়গায় স্কুইজড হয়ে যাবে। তো এটার কথাই বলা হচ্ছে। যেভাবে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন জানি পিভি ইকুয়াল টু এনআরটি, কিন্তু দেখা যাচ্ছে আসলে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে আমি রিয়েল লাইফে কোনো প্রবলেমই সলভ করতে পারতেছি না, মিলতেছে না, খুব স্বাভাবিক। তো এটার জন্য ভ্যান ডার ওয়ালস চিন্তা করছে এবং চিন্তা করে বের করছে। আমরা এটা মনে রাখবো, বেশিরভাগ বইতে যেভাবে লেখা। এটা একটু দেখো, এই লাইনগুলো একটু পড়ে দেখো, বোঝা যাচ্ছে কি? ভাইয়া এনবি দিয়ে কি কি বোঝানো হচ্ছে? কোনটা দিয়ে ভাইয়া? ভাইয়া এনবি দিয়ে। আচ্ছা, এনবি দিয়ে হচ্ছে টোটাল, এন দিয়ে হচ্ছে টোটাল কতগুলা মলিকিউল, আর বি দিয়ে হচ্ছে প্রতিটা পার্টিকেলের ভলিউম। তার মানে এনবি দিয়ে কি টোটাল ভলিউম হচ্ছে। তার একটা এক্সাম্পল দিয়ে দেখাই। একটা কন্টেইনার, তার ভলিউম হচ্ছে 10 লিটার, সেখানে মলিকিউল প্রেজেন্ট হচ্ছে সাপোজ 100টা, এবং প্রতিটা মলিকিউলের 0.001। তাহলে সেখানে ফাঁকা জায়গার অ্যামাউন্ট কত আসলে? 10 মাইনাস 100 ইন্টু 0.001 না ফাঁকা জায়গা? জি ভাইয়া। তো সেটাই হচ্ছে ভি, মানে কন্টেইনারের অ্যাকচুয়াল ভলিউম ভি মাইনাস এন নাম্বার অফ মলিকিউল টু পি, সো পি মাইনাস এন ধরা হচ্ছে। দ্যাটস ওয়াই এখন আমরা একটা কারেকশন পাচ্ছি, যেটা আগে ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, আইডিয়াল গ্যাসের জন্য সেটা একটু চেঞ্জ হয়ে গেল, পি ইন্টু পি মাইনাস এনবি ইন্টু এনআরটি। এটা বোঝা গেল না? জি ভাইয়া। ভাইয়া ক্যাপিটাল ভি তো কন্টেইনারের ভলিউম, তাই না? হ্যাঁ, ক্যাপিটাল ভি হচ্ছে কন্টেইনারের ভলিউম। জি ভাইয়া, বুঝতে পারছি। বদরুল, তাহমিদ, মাহিন, নাফিস, তোমরা কি এতটুকু বুঝতে পারছো ভাই? এটা আসলে একটা কনস্ট্যান্ট, আমরা এটা কিভাবে আসছে এভাবে দেখার দরকার নাই। আমরা এই জিনিসটা জানি যে রিয়েল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের চেয়ে প্রেসারটা বেশি হবে। রিয়েল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের চেয়ে বেশি প্রেসার অ্যাপ্লাই করে, এটা আমরা দেখছি। অ্যাজ এ রেজাল্ট রিয়েল গ্যাসের জন্য ইকুয়েশনের প্রেসারটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে আগে আমাদের ইকুয়েশনটা এরকম আসছিল, পিভি ইকুয়াল টু এনআরটি, সেটার ভলিউমটাকে আমি চেঞ্জ করে, মানে ভলিউমটার কারেকশন করে আমি বানাইছিলাম এনবি ইকুয়াল টু এনআরটি। এখন আমি প্রেসারেরও কারেকশন বানাইলাম, এবং প্রেসারের কারেকশনটা আসলো এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। তার মানে নতুন ইকুয়েশন হচ্ছে আমাদের এনআরটি। এটাই হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন বা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তাহলে এটা কিভাবে আসলো?
আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাকে রেকটিফাই করে, প্রেসার আর ভলিউমটাকে রেকটিফাই করে আমি রিয়েল গ্যাসের ইকুয়েশন বানাইলাম, যেটাকে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলা হয়। এটা কিন্তু ক্রিয়েটিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় আসলে কি করতে হবে তাহলে? যদি কখনো কারেকশন নিয়ে প্রশ্ন আসে, তখন আমাদের শুরু করতে হবে এই জায়গা থেকে। ভ্যান ডার ওয়ালস এর কথা বলতে হবে, তারপর ভলিউম কারেকশন, আয়তন সংশোধন, ভলিউম কারেকশন এতটুকু লিখবা, দেন চাপ সংশোধন এতটুকু লিখবা, দেন ম্যাথমেটিক্যালি দেখাই দিবা। সো রিয়েল গ্যাসের জন্য প্রেসার এত, রিয়েল গ্যাসের জন্য ভলিউম P minus NB, তাহলে PV equal to NRT becomes this one. এখান থেকে খুব একটা ম্যাথ আসে না, ম্যাথ আসলে একদম সিম্পল, কিন্তু বোর্ডে কখনো এ পর্যন্ত এটা থেকে ম্যাথ আসে নাই। খুব ইজি আর কি টপিকটা, জাস্ট থিওরিটিক্যালি এটা। সো পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? উপরে যেটা দেখলাম পি প্রাইম মানে কি এখানে? পি প্রাইম হচ্ছে রিয়েল গ্যাসের জন্য প্রেসার। তার মানে ছিল যেটা পিভি ইকুয়াল টু এনআরটি, এখন আমি ধরে নিলাম রিয়েল গ্যাসের প্রেসার পি প্রাইম, রিয়েল গ্যাসের ভলিউম পি প্রাইম ইকুয়াল টু এনআরটি। তাহলে রিয়েল গ্যাসের জন্য পি প্রাইমের ভ্যালু কত? পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। আর রিয়েল গ্যাসের জন্য পি প্রাইমের ভ্যালু কত? পি মাইনাস এন পি। এটা একটু এর আগের স্লাইডটাতে যাবেন? আচ্ছা। এখানে যে আবার ও আচ্ছা স্যার, এখানে পি প্রাইম ওটা ধরছে, সরি স্যার, এখানে পি প্রাইম ধরে নিছে হচ্ছে যতটুকু বাড়তেছে এই পোর্শনটাতে। মানে আইডিয়াল গ্যাসের প্রেসারটা ছিল পি, তার সাথে যতটুকু বাড়তেছে রিয়েল গ্যাসের প্রেসার বাড়ানোর জন্য, সেটাকে আমরা এই পার্টটাকে এখানে পি প্রাইম ধরে নিচ্ছি আর কি। তুমি যাকে ইচ্ছে পি প্রাইম ধরে নিতে পারো, এটা প্রবলেম নেই। এটা হচ্ছে এক্সট্রা পোর্শন আছে। কি করলাম? বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করা সঠিক যে, আচ্ছা হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, তার আরেকটা পয়েন্ট দেখেন। যখন এই আমরা দেখলাম যে রিয়েল গ্যাসের প্রবলেমটা কি, রিয়েল গ্যাস একটু বেশি প্রেসার দিচ্ছে আর রিয়েল গ্যাস ভলিউমটাকে একটু কমায় দিচ্ছে। এখন চিন্তা করো, যখন তুমি অনেক লো টেম্পারেচারে তাকে রাখবা আর অনেক হাই প্রেসারে রাখবা, বাইরে থেকে অনেক হাই প্রেসার দিয়ে রাখবা, তখন কি হবে? এই মলিকিউল গুলা ছোটাছুটি অনেক কমে যাবে না? গ্যাস মলিকিউল গুলা ছোটাছুটি, এবং গ্যাস মলিকিউল গুলোর ছোটাছুটি যখন কমে যাবে, তার মানে কি সে কন্টেইনারের ওয়ালে অনেক কম প্রেসার অ্যাপ্লাই করবে না? মানে প্রেসার কখন অ্যাপ্লাই করে আসলে? একটা মলিকিউল এখানে গিয়ে ধাক্কা দেয়, এখানে একটা প্রেসার অ্যাপ্লাই করে, আবার সে এখানে গিয়ে ধাক্কা দেয়, এখানে সে প্রেসার অ্যাপ্লাই করে। যখন তুমি টেম্পারেচার কমায় দিলা, প্রেসার বাড়ায় দিলা, তখন তার ছোটাছুটি কমে গেল। তার মানে কি, তার এই যে প্রেসার অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, এটাও কমে গেল না? তার মানে এই যে পি রিয়েল এর ভ্যালুটা, এটা কিন্তু অলমোস্ট আইডিয়ালের সমান হয়ে গেল, যেহেতু সে এক্সট্রা কোনো প্রেসার অ্যাপ্লাই করতে পারতেছে না। এই যে প্রেসারটা বেড়ে গেছিল, সে কিন্তু খুব একটা প্রেসার আর অ্যাপ্লাই করতে পারতেছে না কন্টেইনারের ওয়ালে। এই যে সে করতে পারতেছে না, তার মানে তার প্রেসারটা যে অলমোস্ট আইডিয়ালের মতো হয়ে গেল। এই জন্যই আমরা বলি যে লো টেম্পারেচার এন্ড হাই প্রেসারে এই রিয়েল গ্যাস গুলো অলমোস্ট আইডিয়ালের মতো বিহেভ করে, মানে ক্লোজ টু আইডিয়াল আর কি, এক্সাক্ট না হইলেও কাছাকাছি। এই জন্যই এখন ওই লাইনটা ওখানে লেখা ছিল। হয়ে গেল অতি নিম্ন চাপ, সরি আমি ভুল বলছি, দাঁড়া আমি একটু এটা একটু কারেকশন করা লাগবে, আমি তো উল্টা বলে ফেললাম। নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, হ্যাঁ ঠিক আছে, এটা ভুল লিখছে। নিম্ন তাপ উচ্চ চাপ, সো দ্যাটস ওয়াই হচ্ছে যখন এরকম করা হয়, লো টেম্পারেচার হাই প্রেসারে রাখা হয়, তখন হচ্ছে তারা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। এই গেল কাহিনী। তাহলে আমরা কমপ্লিট করলাম পয়েন্ট নাম্বার 1, 2, 3, 4।
এরপরের পয়েন্টগুলো খুব ইজিলি চলে যাবে, খুব ফাস্ট হয়ে যাবে, এগুলা একটু স্লো ছিল। এসিড বৃষ্টির কারণ শনাক্ত প্রতিকার, তার মানে আমরা স্কিপ করব এই নাইট্রোজেন ফিক্সেশন, এইগুলা কিছু মুখস্থ রিয়াকশন ছিল, সেগুলো এখন করা লাগবে না। মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করা লাগবে না, আর্টিফিশিয়াল নাইট্রোজেন ফিক্সেশন করা লাগবে না, ইন্ডাস্ট্রি পলিউশন লাগবে না, এয়ার পলিউশন লাগবে না, এয়ার পলিউশনের রিজন, ন্যাচারাল কজ, গ্রিনহাউস ইফেক্ট, এগুলা কিছু লাগবে না। এগুলো অলরেডি তোমরা জানো, খুব একটা এক্সট্রা কিছু তাও না। দেন আচ্ছা, প্ল্যান্টের উপর ইফেক্ট তাও লাগবে না, সিএফসি ইউজ লাগবে না, ওজোন লেয়ার লাগবে না। এই যে সো আমরা শুরু করব হচ্ছে এখন কজ অফ অ্যাসিড ড্রেনেজ। আমাদের সিলেবাস অনেক কমে গেছে। আচ্ছা, এই যে হ্যাঁ, কজ অফ অ্যাসিড ড্রেন এক্সট্রিমিটি, এখান থেকে হচ্ছে এখন আমরা শুরু করব। তো এখানে দুইটা, আচ্ছা হ্যাঁ, সো আলটিমেট কথা হচ্ছে যে সালফার ডাই অক্সাইড আর NOx দিয়ে দেওয়া মানে হচ্ছে NO2 হইতে পারে, মাঝে মাঝে NO হইতে পারে, NO আর NO2 নরমালি, আর যেগুলা N2O5 N2O এগুলো নরমালি একটু কমই দেখা যায়। মূলত NO2 আর NO এই দুইটাই মূলত বেশি দেখা যায়, এই জন্য এখানে NOx দিয়ে দেওয়া আর কি। সালফার ডাই অক্সাইড আর NOx হচ্ছে এসিড তৈরি করে। কিভাবে তৈরি করে রিঅ্যাকশন গুলো একটা করে দেখি। ফার্স্টে সালফার ডাই অক্সাইড সে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে সালফার ট্রাই অক্সাইড ফর্ম করে, সালফার ট্রাই অক্সাইড পানির সাথে রিঅ্যাক্ট করে সালফিউরিক অ্যাসিড ফর্ম করে। এই দুইটা রিঅ্যাকশন তোমাদের ক্লাস 10 এ থাকার কথা, চ্যাপ্টার 10 এ কেমিস্ট্রিতে ছিল নাকি এরকম কিছু? সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনে আমরা এইভাবে করে বলছিলাম যে আমরা করবো না, আমরা পাইরোসালফিউরিক দিয়ে করবো, এরকম কিছু মেবি। সালফারিক অ্যাসিড প্রোডাকশন কেমনে ফ্যাক্টরিতে এরকম একটা ছিল কিছু। হ্যাঁ, সেখানে অন্যভাবে ছিল, বাট ফার্স্টে বলা ছিল যে এইভাবে করলে হচ্ছে ওই যে ফার্স্টে একটা প্রসেস ছিল, একটা যে কস্টলি প্রসেস, এটা একটা বলা হতো, আর হার্মফুল। হ্যাঁ, হার্মফুল, রাইট। সেখানে কি ক্লাউড ধোয়া উৎপন্ন হয়, তো ওইটা হচ্ছে একটা রিঅ্যাকশনের সাথে অলরেডি পরিচিত। দেন নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর পানি মিলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড ফর্ম করে। তার মানে নাইট্রিক অ্যাসিডও প্রেজেন্ট আবার সালফিউরিক অ্যাসিডও প্রেজেন্ট, দুইটা অ্যাসিড পেয়ে গেলাম আমরা। তারপর যখন বজ্রপাত হয় তখন হচ্ছে এই বজ্রপাত জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ নাইট্রোজেনের মধ্যকার বন্ডটা খুব স্ট্রং, তারা কিন্তু ইজিলি ভাঙে না। বাতাসের মধ্যে যে এত নাইট্রোজেন যদি অন্য কারোর সাথে রিঅ্যাক্ট করা শুরু করতো, এই 78% নাইট্রোজেন যদি এই অক্সিজেন তারপর কার্বনের সাথে রিঅ্যাক্ট করা শুরু করতো, তাহলে তো ঝামেলা হয়ে যাইতো, বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইতো। তো এই বায়ুমণ্ডলের এই 78% নাইট্রোজেন, মানে পুরো নাইট্রোজেন জিনিসটাই আসলে খুব স্টেবল। তাদের মধ্যে ট্রিপল বন্ড যেটা খুবই স্ট্রং, খুব সহজে ভাঙে না। কিন্তু বজ্রপাত তো অনেক স্ট্রং হয়, তো সে করে কি নাইট্রোজেনের, এবং অ্যাজ এ রেজাল্ট নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করতে পারে। পরে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আবার নাইট্রিক অ্যাসিড ফর্ম করতে পারে, নাইট্রাস অ্যাসিড ফর্ম করতে পারে। তাহলে কি কি অ্যাসিড ফর্ম হচ্ছে একটু দেখো। সালফিউরিক অ্যাসিড ফর্ম হইলো, নাইট্রিক অ্যাসিড ফর্ম হইলো, নাইট্রাস অ্যাসিড ফর্ম হইলো। তারপর আবার কি বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড, সে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বা ওয়াটার ভেপারের সাথে রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্ম করতে পারে। তার মানে এখানে কিন্তু আমরা কিছুই করি নাই। আমরা মানুষকে তো নর্মালি দোষী করা হয়, কিন্তু এখানে কিন্তু আমার মানুষের কোনো দোষই নেই। সব যা যা করতেছে প্রকৃতি নিজেই করতেছে। সালফার ডাই অক্সাইড এই ইয়ার জন্যই, অগ্নুৎপাতের জন্যই ক্রিয়েট হচ্ছে, দাবানলের জন্যই ক্রিয়েট হচ্ছে, যেখানে মানুষের কিছু করার নাই। সিমিলারলি নাইট্রোজেন অক্সাইডও সেজন্যই প্রিপেয়ার হচ্ছে। বজ্রপাত হচ্ছে, এখানেও মানুষের কিছু করার নাই। তো মানুষের কিছু করা ছাড়াই এই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড প্রিপেয়ার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ন্যাচারাল কজ অ্যাসিড রেইনের। আচ্ছা, এরপর আসি মানুষের কারণ। এই যে আমরা বলতেছি যে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সেগুলা কিন্তু শুধু ন্যাচারালি ক্রিয়েট করে তা না, মূলত এগুলা কিন্তু মানুষই ক্রিয়েট করে। হ্যাঁ, মূলত এগুলা মানুষই ক্রিয়েট করে, এবং মানুষ সেগুলা ক্রিয়েট করে কিসের মাধ্যমে? ফসিল ফুয়েলের মাধ্যমে, ইন্ডাস্ট্রি থেকে, ভেহিকল থেকে। এবং ভেহিকল থেকে এই যে কি কি উৎপন্ন হচ্ছে এগুলা কিন্তু আগের মতোই। দেখো, আগেও কিন্তু কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর NOx প্রডিউস হচ্ছিল। কে প্রডিউস করতেছিল? নেচার প্রডিউস করতেছিল।
এবং অ্যাজ এ রেজাল্ট এই অ্যাসিড গুলা পাওয়া যাচ্ছিল। আর এখনো সেম জিনিসই প্রডিউস হচ্ছে, বাট এখন কে প্রডিউস করতেছে? এখন মানুষ নিজে প্রডিউস করতেছে। এবং প্রডিউস করে কি প্রিপেয়ার করলো? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। রিঅ্যাকশন গুলা আগের মতো, আগে যেভাবে ক্রিয়েট হয়েছিল নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এখনো সেভাবে প্রিপেয়ার করছে, বাট সোর্স গুলা মানুষ থেকে আসতেছে। পরবর্তীতে এই যে অ্যাসিড গুলা ক্রিয়েট হচ্ছে, সেই অ্যাসিড গুলা হচ্ছে সরাসরি বায়ুমণ্ডলে যুক্ত হয়ে যায়, ওয়াটার ভেপারের সাথে যুক্ত হয় এবং বৃষ্টির সময় মাটিতে পড়ে আসে। এই হচ্ছে কজ অফ অ্যাসিড রেইন। তোমাদের কাছে কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? তার মানে আমার যদি পরীক্ষা ইন কেস আসে, তাহলে আমি কি করব? যদি কোনো স্পেসিফিকটা লিখতে বলে, আমি জানি আমার কনক্লুশন কি। কনক্লুশন হচ্ছে কিছু রিঅ্যাকশন, এবং সেখান থেকে আমি পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এবং কোন কোন রিঅ্যাকশন দ্বারা প্রডিউস হবে সেগুলোও কনস্ট্যান্ট। চেঞ্জ কোথায়? ন্যাচারাল আসলে সোর্স ন্যাচারাল, আর আর্টিফিশিয়াল হলে সোর্স হচ্ছে মানুষ। যেভাবে আসুক পরীক্ষায় তুমি সেভাবে জাস্ট এখান থেকে সোর্স গুলা বলার পর বাকি সবকিছু আগের মতোই হয়ে যাবে। সো এই হচ্ছে কজ অফ অ্যাসিড রেইন। আচ্ছা, এটা কিভাবে লিখবা? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রাওয়াদ, নাফিজ, বজরুল, তাহমিদ, মাহিন? এক্স লেখা হয়েছে কারণ এটা নাইট্রিক অ্যাসিডও হইতে পারে, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডও হইতে পারে। সো এক্স এর ভ্যালু 1 2 যে কোনো একটা হইতে পারে আর কি। আর অনেক ভ্যালু পসিবল, যেমন N2O5 পসিবল। কোনটা? এখানে কি SO3 পসিবল না? SO3? হ্যাঁ, H2SO3 পসিবল যদি সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করে। সালফার ডাইঅক্সাইড SO2 না দিয়ে SO8 দেওয়ার কথা না? আসলে মূলত SO2টা, হ্যাঁ তাও হয়, SOX দিতে পারে, প্রবলেম নাই। বাট নরমালি বইগুলোতে সালফিউরাস অ্যাসিড নরমালি থাকে না। মোস্ট অফ দ্য বইয়ে, মোস্ট অফ দ্য বুকে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটাই লেখা হয়, এজন্য ওরা আর SOX লেখা নাই। আচ্ছা, আমরা সোর্স গেলাম, এখন রিমেডি। আচ্ছা, ইনফ্লুয়েন্স কি? ইনফ্লুয়েন্স যদিও সিলেবাসে নাই, এখানে বলো যে কারণ আর রিমেডি। তারপর আমরা দেখে যাই, একবার জাস্ট রিডিং পড়ে যাও, এটা তো নরমাল সোশ্যাল সায়েন্স টাইপ পড়াশোনা। এটা কিন্তু সিলেবাসে আছে। আমরা ন্যাচারাল একটাও দেখবো, আর্টিফিশিয়ালও দেখবো। আচ্ছা, তোমরা জাস্ট একবার রিডিং পড়ে যাও, রিমেডিটা কি কি। অনল হচ্ছে আগুন বলা হয়, আগুনের একটা প্রতিশব্দ অনল। দাবানল মানে হচ্ছে বনের মধ্যে আগুন, সো এটা ফরেস্ট ফায়ারও বলে। অ্যাকচুয়ালি বইয়ে কি ট্রান্সলেশন দাও আমি আসলে এক্স্যাক্টলি জিনিসও জানি বলা যায়। ঠিক আছে, এই গেল ন্যাচারাল রেমেডি। আর আর্টিফিশিয়াল রেমেডিটা একটু দেখে নাও। জাস্ট রিডিং পড়া আসলে কিছু কম, একবার জাস্ট একটার মধ্যে রিঅ্যাকশন আছে, একবার জাস্ট রিডিং পড়ে যাও প্রতিটা পয়েন্ট। 1 2 3 4 5 পর্যন্ত কমপ্লিট করলাম। চলে আসি অ্যাসিড ক্ষার, আর্হেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করা। আচ্ছা, এই তিনটা আসলে আমরা একসাথে এক ইয়াতেই হয়ে যাবে। অ্যাসিড ক্ষার নিয়ে তিনটা ল, একটা হচ্ছে আর্হেনিয়াসের, মানে এই তিন টাইপের বলা হয় আর কি অ্যাসিড বেসের ক্লাসিফিকেশনটা, আর্হেনিয়াস, ব্রনস্টেড, লাউরি আর লুইস। তিন ডেফিনিশনে আমরা বিভিন্ন জিনিসকে অ্যাসিড হিসেবে ডিফাইন করব, মাঝে মাঝে কাউকে বেস হিসেবে ডিফাইন করব, এই আর কি। সো আর্হেনিয়াসেরটা বেশি ইজি। আর্হেনিয়াস খুব সিম্পল একটা কথা বলছে যে অ্যাকুয়াস সলিউশনে H+ ডোনেট করবে সেই অ্যাসিড, সোজা হিসাব। যেমন HCl কে যদি তুমি পানির মধ্যে রাখো, জলীয় দ্রবণ দাও অ্যাকুয়াস সলিউশন, তখন সে H+ ছেড়ে দিবে। সেম গোস টু নাইট্রিক অ্যাসিড।
বাট মোস্ট অফ দ্য এসিডিক, যে তুমি যখন তাকে পানিতে রাখবা সে পানিতে H+ ছেড়ে দিবে। সো যেই সাবস্টেন্সটাই, যেই কম্পাউন্ডটাই পানি অ্যাকুয়াস সলিউশনে H+ ডোনেট করবে সেই হচ্ছে আরহেনিয়াস মতবাদে অ্যাসিড। তার মানে অ্যাসিড হচ্ছে H+ আয়ন ডোনার। বেসকে যে OH- আয়ন দিবে সেই হচ্ছে বেস। সো আরহেনিয়াস মতবাদে বেস হচ্ছে OH- আয়ন ডোনার। খুব সিম্পলি HCl একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা বেস। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। সো আরহেনিয়াস দিয়ে আমরা কোন অ্যাসিড বা বেসে H+ আর OH- এর সংখ্যা জানতে পারবো। এই মতবাদ দিয়েই হচ্ছে অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন থিওরিকে ডিফাইন করা যায়। কেন ডিফাইন করা যায়? বিকজ অ্যাসিড দিবে H+ আর বেস দিবে OH-, দুইটা মিলে পানি ফর্ম হবে, তার মানে তারা নিউট্রালাইজ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এই থিওরি দিয়ে অ্যাসিড আর বেসের নিউট্রালাইজেশন থিওরিকে এক্সপ্লেইন করা যায়। থার্ড পয়েন্ট, অ্যাসিড আর বেসের বিয়োজন ধ্রুবক এরকম কোন টার্ম কি মনে পড়ে? Ka, আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এ পড়ছিলাম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। মনে আছে অ্যাসিডের একটা Ka ছিল, বেসের একটা Kb ছিল। জি ভাইয়া। কি জিনিস আপাতত মনে না রাখলেও চলবে। তো অ্যাসিড আর বেসের ডিকম্পোজিশন কনস্ট্যান্টের ব্যাখ্যা করা যায়। আচ্ছা, নেক্সট পয়েন্টটা, একটা কেমিক্যাল কম্পাউন্ডের অ্যাকুয়াস সলিউশনের নেচার ব্যাখ্যা করা যায়। তার মানে কি, অ্যাকুয়াস সলিউশনে যদি H+ থাকে আমরা তাকে অ্যাসিডিক সলিউশন বলবো, যদি OH- থাকে তাকে বেসিক সলিউশন বলবো, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। দেন ট্রাইট্রেশনে গিয়ে, ট্রাইট্রেশন জিনিসটাকে এটা আমরা এখনো পড়ি নাই। ট্রাইট্রেশন জিনিসটা আমরা পড়বো সেকেন্ড পেপার, আচ্ছা সেকেন্ড পেপারই পড়তেছি, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তে ট্রাইট্রেশন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা দেখব। আপাতত জেনে রাখি যে এই ধারণা দিয়ে অ্যাসিড আর বেসের কনসেন্ট্রেশন ডিটারমাইন করা যায়। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে এখানে পানির উপস্থিতি অপরিহার্য। তার মানে কিছু কিছু আমরা দেখবো ব্রনস্ট্রিট লাউরি বা লুইসে গিয়ে আমরা দেখবো কি যে পানি ছাড়াও আমরা বুঝতে পারতেছি এখানে কোনো পানি লাগে না, পানি দেওয়া ছাড়াই আমি বুঝবো এটা অ্যাসিড না বেস। বাট আরহেনিয়াসের ডেফিনিশনটাই যে হতো যে অ্যাকুয়াস সলিউশনে H+ দিবে অথবা অ্যাকুয়াস সলিউশনে OH- দিবে। তার মানে পানি ছাড়া আসলে তুমি আরহেনিয়াস কনসেপ্টের কোনো অ্যাসিড বা বেসকে ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, এগুলো আসলে এগুলো কিন্তু কখনো ক্রিয়েটিভ আসবে না। যত প্রপার্টি আমরা দেখতেছি সবই এমসিকিউ তে আসলে আসবে, এছাড়া আর কোথাও না। ঠিক আছে, তোমাদের কাছে কি আরহেনিয়াস কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার? জি ভাইয়া। সো আমরা দেখলাম একটা প্রবলেম আসলে 5 এর পর 8 চলে গেল কেন? 1 2 3 4 5 ঠিক আছে, 6 7 নাই, আবার 8 চলে গেল।